আমাদের এখানে যখন হাদি গুলিবিদ্ধ হলো তারপর আমি শুনলাম সে ইন্ডিয়া পালাই গেছে। কে বললো, কিসের ভিত্তিতে বললো, কিভাবে বললো? আমি কি আমার দেশটা একেবারে ছাইকে দেখছি যে কনফার্ম নাই? এক দুই না, ওইটা একজন সাংবাদিক বলেছেন। আর বলুক, যেই বলুক, তার থেকে তো কথা আসছে। এবং তাতে কিন্তু আমরা ইন্ডিয়াকে বেশি তো কথা বলি, ইভেন ইন্ডিয়ান হাইকমিশনকে আমরা ডেকে দুটো কথা বলছি, বিভিন্ন বিষয় নিয়ে বলছি। মানে চট করে আপনি কথাটা যে বলে ফেলছেন, আপনি তো এক হাদি ইস্যু থেকে আপনি ইন্ডিয়ার একেবারে 7 সিস্টার বন্ধ করে দিবেন, কিংবা ইন্ডিয়াকে ডেকে তলব করতেছেন। আজকে আবার ইন্ডিয়া, আজকে না গতকাল আমাদের হাইকমিশনের ডেকে তলব করতেছে। মানে বিষয়গুলা কি? আমার বিষয়গুলা প্রথম আমি আভ্যন্তরীণ থাকি, টোটাল বিষয়টা। আজকে সবগুলো পত্রিকা রিপোর্ট করছে যে ঢাকা দিল্লি টানপোড়েন। সেটাই বলতেছি। প্রথমত এই যে শেখ হাসিনার পলায়ন বলি বা চলে যাওয়া, বাকি ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ। প্রথম আমার নিজের আভ্যন্তরীণতে স্টেবল করব। আমার তো নির্বাচনের মাধ্যমে যাই, নির্বাচন ছাড়া যায়, আমি তর্কের খাতিরে বলছি। আমাদের তো আলোচনায় একটা জায়গায় আসতে হবে। আমরা কিন্তু সেটা পারি নাই। কেন পারি নাই সেই কথা তর্ক করে লাভ নাই। আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে সবাই ছিলাম, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আমাদের যথেষ্ট জটিলতা হয়েছে, এখনো হয় না। ইনফ্যাক্ট এটা যদি গণভোট হয়, হ্যাঁ হয়, তারপরে আবার পার্লামেন্ট অ্যাপ্রুভাল দেয়। তো আমরা এখন যদি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, হ্যাঁ, এই সংস্কার টংস্কার কিচ্ছু হবে না। পার্লামেন্ট একটা হলেও আপনি লিখে রাখতে পারেন, আসলে সংস্কার হবে না। আপনি লিখে রাখতে পারেন, আমি অ্যাডভান্স বলে দিলাম, তো এগুলো হবে না। না, রেকর্ড রাখতেছি, লিখে রাখবেন। হ্যাঁ, লিখে রাখেন। আচ্ছা, রেকর্ড থাকবে। হ্যাঁ, নির্বাচন একটা হওয়া দরকার। আমি মানে যদি এখন আসেন, যদি সংস্কার হয়, পরবর্তী ওই টকশোতে এসে আপনি এটা সরি বলবেন, তখন আমি মনে করবো যে আমার কথাটাই আমলে নিয়ে তারা করছে যে তাও সরি জি, যে রাজ্জাকিরে ধরতে হবে, কাজে নিলাম। এবার আসেন, হাদির গুলির পরে সোশ্যাল মিডিয়া আসুক, যেভাবেই আসুক, তারপরে কিন্তু বলা হচ্ছে এরপরে টার্গেট কারা। ইভেন হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত নাম আসছে। এখন যদি বলেন ভিত্তিকে পাইতেছি, তো আমরা পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, নানানজন বলছে। আচ্ছা, এখন এই যে ঘটনাগুলা, এতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? তার মানে কি? আপনি দেখেন, আমি কথাটা অনেক জায়গায় বলছি যে হাদি ইনকিলাব মঞ্চের, তারপরে নাম আসতেছে হাসনাত আব্দুল্লাহ, তারপরে নাম যদি XYZ আসে, আপনি ঘুরে ফিরে দেখবেন যে ঘটনায় ভিকটিম জীবিত থাকে, ভিকটিম যখন জীবিত থাকে, যেমন জাহিদ ভাইয়ের একটা হাত আমি কেটে ফেললাম, কিন্তু জাহিদ ভাই কোর্টে দাঁড়ায় বলতেছে বিপু কাটছে, কারণ সে ভিকটিম তো জীবিত। ভিকটিম জীবিত মামলা কিন্তু খুব কঠিন। এখন কোর্ট জিজ্ঞেস করলো, তুমি কেন, তোমার কেন বিপু কোপ দিবে? মাই লর্ড, আমি জানি না সে কেন দিবে, বাট কোপটা সে দিছে। তাহলে কিন্তু বিপুর বাঁচার কোনো অপশন নেই। এক পাশাপাশি ভিকটিম বলতে পারে, যদি রাজ্জাকি সত্যি কোপ দিয়ে থাকে, ভিকটিম ওটাও বলতে পারে রাজ্জাকি সাহেব আমার হাতটা কেটে ফেলছে। তার মানে ভিকটিম যখন জীবিত থাকে, ভিকটিম জানে সে এই ভিকটিমাইজ কেন হইল। সুতরাং যে সরকারটা পালায় গেছে, সে ভিকটিমাইজড অ্যান্ড শি ইজ অ্যালাইভ। সুতরাং সে জানে তাকে কারা এখান থেকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা কারা পালন করছে। এবং তারা যদি টার্গেটেড হয়, হিসাবে তো সবাই টার্গেটেড হওয়ার কথা, দল মত সব দলই তো টার্গেট হওয়ার কথা। যেভাবে ক্লেম করে যে আমরা জুলাই আন্দোলন করেছি, তাহলে সব দল তো টার্গেট হচ্ছে না, হচ্ছে পার্টিকুলার। তার মানে ভিকটিম জানে যে তারা কারা তার প্রকৃত শত্রু, এবং সেই হিসাবে ওই ভিকটিমের যে শত্রু, সেই শত্রুদের হওয়া উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু। কিন্তু সেটা হয়নি, বাংলাদেশে হয়নি বলে অনেক কিছু। এখন সামনে হাদিকে কেন্দ্র করে আমরা যেটা দেখতেছি, একটা জেনারেশন হয়তো বেরোয় আসতে পারে। কেন বেরোয় আসতে পারে বলতেছি? সম্ভাবনা, আমি বলছি না আসবেই। কারণ আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এই দেশের জনগণ, অর্থাৎ যারা 20 থেকে 35-এর মধ্যে আছে, অর্থাৎ 2008-09-তে যারা 20-এ ছিল, 24-এ তারা ধরেন 35 বছর বয়স হয়েছে, এরা কিন্তু ক্ষমতায় একমাত্র আওয়ামী লীগকে দেখেছে এবং তার জুলুমটা দেখছে। সুতরাং আওয়ামী লীগ তারা প্রত্যাখ্যান করছে 4 কোটি ভোটার, অ্যাটলিস্ট এই যে তরুণ ভোটার যাদের কথা করছে। ইয়েস, অফকোর্স এরা ভোট দিবে না। সেকেন্ড আসেন, তারপরে যে দলগুলো মাঠে ছিল, এখন পর্যন্ত যারা আছে, দোজ হু আর গোয়িং টু কন্টেস্ট ইলেকশন, তারা কিন্তু তখন বিরোধী দলেও ছিল না। কাজে এই 4 কোটি লোকের কাছে তাদের সম্পর্কে কোনো জাজমেন্ট নাই। তাদের কাছে জাজমেন্ট গেছে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা দলের রোলগুলো, কে কি রোল প্লে করতেছে তার উপরে। তো সেক্ষেত্রে আজকে হাদিকে কেন্দ্র করে যে একটা গ্রুপ, কিছু লোক আসে, শাহবাগে আসে বা XYZ, তাতে দেখা যাবে এদের নিরাপত্তা সবচেয়ে কম। যাদের কথা বললাম, ওই ভিকটিম যাকে বলতেছে, ভিকটিমের কাছে যারা নিরাপদ না, যে জীবিত ভিকটিম। সুতরাং সামনের যে ঘটনাটা, নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে, তাদের কাছেও কিন্তু এরা আদৌ নিরাপদ বোধ করে কিনা। যদি তারা নিরাপদ বোধ না করে, তাহলে আবার হয়তো সম্ভাব্য যারা জিতে আসতে পারে নির্বাচন হলেই যারা জিতে আসতে পারে, তাদের সাথে তারা মুখোমুখি হতে পারে নির্বাচন বানচাল করার জন্য। কেন? তারা সেফটি সিকিউরিটি খুঁজবেই, এবং সেটা তারা পায় নাই, এনশিওর্ড হয় নাই। তা না হলে আপনি মনে করেন, আমরা তো এই সমাজটায় থাকি, আপনি সিম্পেথি বলতে পারেন, অমুকে মারা গেছে বা অমুকে গুলি মারছে, সেজন্য সবাই আমরা কষ্ট প্রকাশ করছি, কোনো সন্দেহ নাই। কিন্তু এমনও নির্দেশের কথা আমরা পাইছি যে আমরা যদি উদ্যোগ নিতাম, তাহলে ওখানে তুলোধুনো করে ফেলতে পারতাম। এই কথাটাও আসছে।
ওইখান থেকে ফেরত আসার পর, মানে আপনি তো একটা সেন্টিমেন্টকে মূল্যায়ন করবেন যে তাদের হাদি গুলি খাইছে, তাদের মানে যারা আছে সেখানে গুলি খাওয়ার পর যদি বিপু দেখতে গিয়ে বিপু একটু অপমানিত হয়ে আসে, তাহলে তো হিসাব করা উচিত ছিল না, এটা হতেই পারে সেন্টিমেন্ট। কিন্তু বিপু এসে আবার একটা স্টেটমেন্ট দেয়, আমি তো ইচ্ছা করলে হুকুম দিলে এটা তুলাধনা হয়ে যেত। মানে এতে কি আপনার কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং গ্যাপটা বোঝা যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় এই একটা আরেকটা বিপ্লবের দিকে যাচ্ছে কিনা দেশটা, যে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের মুখোমুখি হয় কিনা, এটা একটু মানে এবং এটা যদি হয় তাহলে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। সেজন্য সব দল মত নির্বিশেষে এবং রাজনৈতিক হয় দল, না, মানে আমরা সম্ভাবনা দেখছি এটা। আমি তো বলছি, সুতরাং সব দলের ঐক্যমত এসে এমন একটা জায়গায় যাওয়া উচিত, আমরা দেশ গড়ব এবং দেশের স্বার্থে গড়ব, কারো পাও চাটবো না, কারো কাছে যাবো না, কারো কথার ধারও ধারবো না। আমার আভ্যন্তরীণ স্টেবিলিটি, যেটা বললাম বডি স্টেবল না করে যেমন অপারেশন করা যাচ্ছে না, ঠিক তেমনি ভাবে মাঠটাকে স্টেবল করে আপনি নির্বাচন করতে যান। জাহিদ ভাই, একেবারে যদি বলি মানে পতিত ফেসিবাদী সরকার, মানে আওয়ামী লীগ সরকার, আসলে বাংলাদেশে যারা ফেসিবাদের বিরোধী যারা পক্ষ শক্তি আছে তাদের মধ্যে একেবারে এই বিষয়ে কিন্তু অনেক বড় ক্যাম্পেইন চলছে যে তারা কারে কারে শত্রু মনে করে। একদম স্পষ্ট আমি বলতে পারি। সেখানে আমি আবার খোলাসা বলি, সেখানে বিএনপিকে একটু কম শত্রু মনে করা হচ্ছে। না না, আমি বলতেছি, সেখানে সব বক্তৃতা শুনি, আমি আপনাকে তালিকা আমি দিয়ে দিতে পারি। বলতেছি এখন প্রশ্ন হলো, ওসমান হাদির উপর হামলার পরে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সভা হয়েছে যেখানে ইনকলাব মঞ্চের আহ্বানে, সেখানে বিএনপি যায়নি। এই সব মিলিয়ে যে একটা ক্যাম্পেইন চলছে যে কোনো কারণে, এই যে রাজ্জাক ভাই বললো যে একেবারে যদি কোনো কারণে এই একেবারে এই যে সর্বদলীয় যারা গেছে বিএনপি ছাড়া, তারা যদি সবাই বিএনপির কাছে নিরাপদ বোধ না করে, বিএনপিকে যদি ঠিক আরেকটা শক্তি মনে করে যারা তাদেরকে নিরাপত্তা দেবে না, এটার কোনো ইম্প্যাক্ট আগামী নির্বাচনে পড়তে পারে? পারে। তার আগে শেখ হাসিনা কাকে কাকে টার্গেট করছে খুব ক্লিয়ারলি বলি। শেখ হাসিনার প্রতিটা বক্তব্য আমি শুনি, এটা আমি আসলে ওনাকে বুঝতে চাই বলে। আওয়ামী লীগের পেয়েছে এবং যারা বারাফাতের পেয়েছে, উনি অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু বলেন। তো এই জন্য আমি আমার দীর্ঘ শোনা থেকে বলে দিতে পারবো ওনার তালিকায় কে কে আছে। ওনার টার্গেট হচ্ছে সমন্বয়করা, উপদেষ্টা পরিষদের কথা মাঝে মাঝে বলেন, আর দুইজন ব্যক্তির কথা রিপিটেডলি বলবেন উনি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তারেক রহমান। উনি গুলি করেন নাই, ভেতর থেকে গুলি করা হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের নির্দেশে। আপনি শুনবেন। সো ওনার শত্রুর তালিকা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমাদের সমন্বয়করা যারা সামনে ছিলেন তাদের উপরে তার তীব্র ক্ষোভ আছে। কয়েক মাস আগে আমার মনে আছে এরকমও বলছেন এদের কেউ কেউ বিয়ে করছে, ওদের শ্বশুরবাড়ির খবর নাও, মানে সার্জিস আলম তখন মাত্র বিয়ে করেছেন, এরকম মন্তব্য তার আছে। আমি এই জন্য বলছি, আমি ওনার নারী নক্ষত্র জানি উনি কাকে কাকে টার্গেট করছেন, কার উপরে ক্ষোভ আছে। সুতরাং বিএনপি দল হিসাবে না বললেও তারেক রহমানের প্রতি তার তীব্র ক্ষোভ আছে, ডক্টর ইউনূসের প্রতি, আর সমন্বয়কদের কথা রাইটলি। এখন এদের মধ্যে এই ভয় আছে কিনা, রাজাকি ভাই যেটা বললেন, কিন্তু এই ভয়টা তৈরির চেষ্টা আছে। রাজ্জাকি ভাই যতটুকু আশঙ্কা করেছেন, একটা পক্ষ আছে আবার তাদেরকে এই কথাগুলো বলছে যে তোমাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি। এখন খেয়াল করবেন আপনারা, আমি যদি এখন পেছনে যাই, এই তরুণরা ভুল করেছে তো। আমাদের এই সমন্বয়করা কেউ কোনো রকম প্রভোগ করার আগে বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করেনি, জনাব তারেক রহমানকে দিয়ে শুরু করেনি। আমি যদি নাম বলি, জনাব হাসনাত আব্দুল্লাহ একটা দেশ সফরের মতো করছিলেন, কিন্তু শুরুই করেছেন তাদেরকে অ্যাটাক করে, প্রথম শুরু করেছেন, মিছিল হয়েছে, কোনো প্রয়োজন ছিল না এগুলো। আরো পরের দিকে একদম শুরু হয়েছে ওখান থেকে। হ্যাঁ, তো আমরা তখন এগুলো নিয়ে সমালোচনা করেছি, এটুকু পরামর্শ দিতে চেয়েছি যে প্লিজ আমরা এগুলোর মধ্যে না যাই, এখন এগুলোর মধ্যে আমরা না যাই, কিন্তু যাওয়া হয়েছে এবং পাল্টাপাল্টি হয়েছে। বিপদ এখন আরেকটা যেটা হয়েছে বলে মনে করি, যেটা আসলে পাবলিকলিও আছে আর ভেতর থেকেও আমরা জানি, সেটা পাবলিকলি যেহেতু আছে, আমি পাবলিকলি প্রকাশিত তথ্যের বাইরে কথা বলি না। নির্বাচনের আসন সমঝোতা নিয়েও এক ধরনের সমস্যা শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এনসিপি বিএনপির সাথে নেগোশিয়েট করছিল, কিন্তু তারা যে পরিমাণ সিট চেয়েছে তার কাছাকাছিও সম্ভবত বিএনপি দিতে রাজি হচ্ছে না। ফলে যেটা হলো, যে পক্ষটা সুযোগ নিতে চায় যে বিএনপি আসলে কিন্তু তোমাদেরকে এই সমস্যা ওই সমস্যা করবে। আমাকে যদি জিজ্ঞেস করেন বিএনপির কাছে কি তারা নিরাপদ না, আমার উত্তর হচ্ছে নিরাপদ। আমি মনে করি যে তারা বিপদে পড়ে যাবে, বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ঠিক মতো, আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে সব সমালোচনার পরও এনসিপির এই যে যারা সমন্বয়করা আছেন, যারা সামনের সারিতে ছিলেন, তাদের যে গ্রহণযোগ্যতা বা সোশ্যাল ক্যাপিটাল ছিল একটা সময়, ওটা অনেক পড়ে গেছে। সমাজের মানুষজনে তাদের সম্পর্কে নানা রকম কিছু মনে করেন, এর মধ্যে সবচেয়ে সত্য তা না, কিন্তু পারসেপশন ম্যাটার করে। তো ফলে এটা হয়ে গেছে। এরপরও কিন্তু আমি বলি যে আমরা শেখ হাসিনা, আমি প্রায় বলি যে এই তরুণরা যদি সবাই বিপথে চলে যায়, তারপরও শেখ হাসিনা পতনের সময় তারা যে রোল প্লে করেছিলেন, ওইটা কোনোদিন মিথ্যা হবে না, ওটা লিখিত হয়ে গেছে। সে কারণে এই জাতির কিন্তু এদের প্রতি স্টিল একটা ওই লাস্ট জায়গাটায় সফট কর্নার আছে। এটাকে ভঙ্গ করে বিএনপি যে দলটা রাজনীতি করতে চায় ভবিষ্যতের জন্য, এবং সে যদি হাসিনা হইতে না চায়, যে আমি হাসিনা হবো, মানুষ কি মনে করে আমি কেয়ার করি না, সে যদি সেটা না হতে চায়, তাহলে সে এদের উপরে কোনো সমস্যা তৈরি করবে না। এই জায়গাটা যে প্রশ্নটা উঠেছে, আসলে এটা কি বিএনপির ভুল নাকি ক্যাম্পেইন?
ক্যাম্পেইন আছে না, আপনি বিএনপি সর্বদলীয় বৈঠকে ওটা খুব জরুরি, এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠকে না যাওয়া নিয়ে আমি প্রাথমিকভাবে একটা টিভি চ্যানেলে, তখন সেদিন মাত্র এটা হয়েছে, আমি ডিটেল জানি না, আমি ক্রিটিক করেছি, আমার বক্তব্য ছিল বিএনপি যাওয়া উচিত ছিল। কিন্তু পরবর্তীতে ওই মঞ্চে যে ধরনের বক্তব্য হয়েছে এবং একটা শপথ যেটা হয়েছে, এই শপথের অংশ বিএনপি হতে পারে বলে আমি মনে করি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওটা হতাম না, এবং আমি নাম বলছি না, খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল